ক্যান্ডিডেটদেরকে যে আপনারা ভাবছেন আমরা যারা নট কল ফর ভেরিফিকেশনে আছি তারা এই তাদের এই পরীক্ষা বাতিল করতে চাইছি, একদম ভুল কথা বলছেন। আমরা চাইছি এমন ভাবে নিয়োগ হোক 2016 সালের প্যানেলের মতো 2025 সালের প্যানেল যেন আর বাতিল না হয়। আপনারা ইনসার্ভিসদের জুতোয় পা গলাচ্ছেন, আপনারা বুঝতে পারছেন না। আপনারা ঐক্যবদ্ধ হয়ে আমাদের আন্দোলনে যুক্ত হয়ে যান, SLST2 ফ্রেশারদের আন্দোলনে। ঠিক আছে, এবার আমার সাবিউল হাসান ভাই কিছু বলবে। আচ্ছা, সবাই মোটামুটি বললো যারা গেছিল, আপনারা শুনলেন। আমার নতুন করে কিছু বলার নেই, এটুকুই বলার 10 নাম্বার বাতিল যতক্ষণ না হচ্ছে আমরা রাস্তার আন্দোলন ও আইনি আন্দোলন ছাড়ছি না। 10 নাম্বার বাতিল করেই আমরা ছাড়বো, এতে যা হয় হবে। এবং আগামীতে এর থেকে আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। আমরা এটা পুলিশ প্রশাসনকে বলেও এসেছি, আমাদের দাবিগুলো যদি মানা না হয় রাজ্য সরকারকে আমরা আমাদের যে ফ্রেশার্স, আমাদের যে স্টুডেন্ট পাওয়ার সেটা আমরা দেখাবো আগামীতে। এটাই বলার ছিল, ধন্যবাদ। আচ্ছা, আমাদের দাবি যদি পূরণ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, এটা সাবিউল ভাই বলল। এবার শেষ বক্তা হচ্ছে আনজার ভাই, আনজার আলী। অনেক দূর থেকে এসেছে, মায়ের শরীর খারাপ তৎসত্ত্বেও আমাদের আন্দোলনে যুক্ত হয়েছে। তিনি ডেপুটেশন দিতে গিয়েছিলেন, তিনি কিছু বলবেন। প্রথমেই সমস্ত সহযোদ্ধা আন্দোলনকারী যারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তাদেরকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাবো। আর সত্যি শেষের দিকে যার হাতে মাইক্রোফোনটা আসে তখন চাপ হয়ে যায় বলাটা, বেশিরভাগটা বলা হয়ে গেছে। তবে আমি 464 কিলোমিটার অতিক্রম করে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থেকে আরও ভিতরে বিহার সংলগ্ন এলাকা থেকে আমরা 9 জন এসেছি। আমাদের একই জায়গা থেকে রয়েছে হামিদুর রহমান, আমাদের ফ্রেশার প্রার্থী পরমেশটা কুণ্ডু রয়েছে এদিকে দাঁড়িয়ে, তারপরে হচ্ছে রসুলুল্লাহ রয়েছে। তো এবার হচ্ছে যে এই আন্দোলন যতবার হবে আমাদের 464 কেন, এটাকে যদি দ্বিগুণ করে আমাদেরকে আন্দোলনের পথে যেতে হয় আমরা সেটাতেও রাজি আছি। আমরা শেষ পর্যন্ত এটা দেখে ছাড়বো। তবে একটা কথা, একটা আমি বার্তা দিতে চাইবো বা একটা প্রস্তাব বলতে পারি যে বিশেষ করে উত্তরবঙ্গের যে জেলাগুলো থেকে আসতে খুব সমস্যা হচ্ছে, যেমন জলপাইগুড়ি, কোচবিহার, তারপরে হচ্ছে দার্জিলিং, ঝাড়গ্রাম, কালিম্পং বা যে জেলাগুলো রয়েছে সেখান থেকে এসে যদি আমরা ওখানকার যে মন্ত্রীরা রয়েছেন, আমাদের বর্তমান সরকারের যে মন্ত্রী রয়েছেন, ওইখানে গিয়ে যদি আমরা ডেপুটেশন দিতে পারি তো এইটা কেমন, এটা প্রত্যেকেরই কাছে অনুরোধ থাকলো ভেবে দেখার জন্য। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, শেষ বক্তা আমাদের পরমেশ্বর পাল, খুব ভালো ছেলে, আমাদের SLST2 ফ্রেশার ক্যান্ডিডেট, প্রথম দিন থেকে যুক্ত আছে। সে বলছে দাদা কিছু বলবো, ও সংক্ষিপ্ত আকারে কিছু বলবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আমাদের দাবি দাওয়াগুলো সরকারের কাছে তুলে ধরতে পেরেছি। গত বছর ধরে পূর্ববর্তী সরকার আমাদের সঙ্গে যে বঞ্চনা চলেছিল, আজ নতুন সরকারের কাছে আমরা আমাদের দাবিটা তুলে ধরতে পেরেছি এবং ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন, আপনারা শুনলেন। আমি এইটুকু বলতে চাই, নতুন যারা ফ্রেশার চাকরি প্রার্থী রয়েছেন, যারা ভাবছেন 1 নাম্বার বা যাদের 2 নাম্বারের জন্য যারা চাকরি পান, মানে এমপ্যানেল হতে পারেননি বা আসেননি, আমি তাদের প্রত্যেককে বলবো যাতে 4-5 নাম্বারেরও ডিফারেন্স আছে, আপনারাও কিন্তু চান্স পাবেন। আপনারা বাড়িতে বসে থাকবেন না, এগিয়ে আসুন। কোর্টের লড়াই, আইনি লড়াই, ভবিষ্যতে আমাদের যদি প্রয়োজন হয় আমরা এগিয়ে যাব, এগিয়ে আসুন, এভাবে বসে থাকবেন না। আমরা এতটা পর্যন্ত মনে রাখবেন, যদি বাড়িতে বসে থাকবেন তো ঘুমিয়ে থাকবেন, কোনোদিন কেউ এসে চাকরি দিয়ে যাবে না। যদি দাবি ন্যায়সঙ্গত হয় এবং যুক্তিপূর্ণ হয় তাহলে দাবি আদায় করা সম্ভব। তা না হলে আজকে কোর্টের কেসে ফেসে যাচ্ছে কেন? যদি দাবি যুক্তিসঙ্গত না হয়ে থাকে তাহলে অনেকদিন আগেই তো নিয়োগ করে দিয়ে যেতে পারতো তৃণমূল সরকার, যে দুর্নীতিবাজ সরকার ছিল। তারা তো কোনো আইন মানে না, প্রশাসন মানে না, কোনো সংবিধান মানে না। কিন্তু কেন নিয়োগ দিতে পারেনি? কি কারণে? কারণ কোর্টের কারণে। কারণ আমাদের দাবি, কোর্ট তো এমনি নয়, দাবি আমাদের ন্যায়সঙ্গত আছে বলেই এবং যুক্তিপূর্ণ আছে বলে আমাদের দাবির কারণে কোর্ট বিবেচনা করছে এবং সমস্ত নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা এগিয়ে আসুন। সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ।